নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, পয়লা নম্বর। তবে আমি এই গল্পটিকে দুটো ভাগে ভাগ করে পড়ছি। আজ পড়ছি প্রথম ভাগ। শুরু করি গল্প পয়লা নম্বর। আমি তামাকটা পর্যন্ত খাইনি। আমার এক অভ্রভেদী নেশা আছে, তারই আওতায় অন্য সকল নেশা একেবারে শিকড় পর্যন্ত শুকিয়ে মরে গেছে। সে আমার বই পড়ার নেশা। আমার জীবনের মন্ত্রটা ছিল এই: যাবজ্জীবেত নাইবা জীবেত, ঋণং কৃত্বা বহিং পঠেত। যাদের বেড়াবার শখ বেশি অথচ পাথের অভাব, তারা যেমন করে টাইম টেবিল পড়ে, অল্প বয়সে আর্থিক অসদ্ভাবের দিনে আমি তেমনই করে বইয়ের ক্যাটালগ পড়তুম। আমার দাদার এক খুড়শ্বশুর বাংলা বই বেরোবা মাত্র নির্বিচারে কিনতেন, এবং তার প্রধান অহংকার এই যে সে বইয়ের একখানাও তার আজ পর্যন্ত খোয়া যায়নি। বোধহয় বাংলাদেশে এমন সৌভাগ্য আর কারও ঘটে না, কারণ ধন বলো, আয়ু বলো, অন্যমনস্ক ব্যক্তির ছাতা বলো, সংসারে যত কিছু স্মরণশীল পদার্থ আছে, বাংলা বই হচ্ছে সকলের চেয়ে সেরা। এর থেকে বোঝা যাবে দাদার খুড়শ্বশুরের বইয়ের আলমারির চাবি দাদার খুড়শাশুড়ির পক্ষেও দুর্লভ ছিল। দিন যথা রাজেন্দ্র সঙ্গমে। আমি যখন ছেলেবেলায় দাদার সঙ্গে তার শ্বশুর বাড়ি যেতুম, ওই রুদ্ধদ্বার আলমারিগুলোর দিকে তাকিয়ে সময় কাটিয়েছি। তখন আমার চক্ষুর জিভে জল এসেছে। এই বললেই যথেষ্ট হবে, ছেলেবেলা থেকেই এত অসম্ভব রকম বেশি পড়েছি যে পাশ করতে পারিনি। যতখানি কম পড়া পাশ করার পক্ষে অত্যাবশ্যক, তার সময় আমার ছিল না। আমি ফেল করা ছেলে বলে আমার একটা মস্ত সুবিধে এই যে বিশ্ববিদ্যালয়ের ঘড়ায় বিদ্যার তোলা জলে আমার স্নান নয়, স্রোতের জলে অবগাহনই আমার অভ্যাস। আজকাল আমার কাছে অনেক বিএ এমএ এসে থাকে। তারা যতই আধুনিক হোক, আজও তারা ভিক্টোরীয় যুগের নজরবন্দি হয়ে বসে আছে। তাদের বিদ্যার জগৎ টলেমির পৃথিবীর মতো 18-19 শতাব্দীর সঙ্গে একেবারে যেন ইস্কুরু দিয়ে আঁটা। বাংলাদেশের ছাত্রের দল পুত্র পৌত্রাদিক্রমে তাকেই যেন চিরকাল প্রদক্ষিণ করতে থাকবে। তাদের মানস রথযাত্রার গাড়িখানা বহু কষ্টে মিল বেনথাম পেরিয়ে কার্লাইল রাস্কিনে এসে কাত হয়ে পড়েছে। মাস্টারমশাইয়ের বুলির বেড়ার বাইরে তারা সাহস করে হাওয়া খেতে বেরোয় না। কিন্তু আমরা যে দেশের সাহিত্যকে খোঁটার মতো করে মনটাকে বেঁধে রেখে যাওয়ার কাটাচ্ছি, সে দেশের সাহিত্যটা তো স্থানও নয়, সেটা সেখানকার প্রাণের সঙ্গে সঙ্গে চলছে। সেই প্রাণটা আমার না থাকতে পারে, কিন্তু সেই চলাটা আমি অনুসরণ করতে চেষ্টা করেছি। আমি নিজের চেষ্টায় ফরাসি, জার্মান, ইটালিয়ান শিখে নিলুম। অল্পদিন হলো রাশিয়ান শিখতে শুরু করেছিলুম। আধুনিকতার যে এক্সপ্রেস গাড়িটা ঘন্টায় 60 মাইলের চেয়েও বেগে ছুটে চলেছে, আমি তারই টিকিট কিনেছি। তাই আমি হাক্সলি, ডারউইনে এসেও ঠেকে যায়নি। টেনিসনকেও বিচার করতে ডরাইনি। এমনকি ইবসেন, মেটারলিঙ্কের নামের নৌকা ধরে আমাদের মাসিক সাহিত্যে সস্তা খ্যাতির বাঁধা কারবার চালাতে আমার সংকোচবোধ হয়। আমাকেও কোনো দিন একদল মানুষ সন্ধান করে চিনে নেবে, এ আমার আশার অতীত ছিল। আমি দেখছি বাংলাদেশে এমন ছিল 2-4টে মেলে যারা কলেজও ছাড়ে না, অথচ কলেজের বাইরে সরস্বতী যে বীণা বাজে তার ডাকেও উতলা হয়ে ওঠে। তারাই ক্রমে ক্রমে 2টি-1টি করে আমার ঘরে এসে জুটতে লাগলো। এই আমার এক দ্বিতীয় নেশা ধরল, বকুনি। ভদ্রভাষায় তাকে আলোচনা বলা যেতে পারে। দেশের চারিদিকে সাময়িক ও অসাময়িক সাহিত্যে যে সমস্ত কথাবার্তা শুনি, তা একদিকে এত কাঁচা, অন্যদিকে এত পুরনো যে মাঝে মাঝে তার
হাত ধরানো ভ্যাবসা গুমোরটাকে উদার চিন্তার খোলা হাওয়ায় কাটিয়ে দিতে ইচ্ছা করে, অথচ লিখতে কুঁড়েমি আসে। তাই মন দিয়ে কথা শোনে এমন লোকের নাগাল পেলে বেঁচে যায়। দল আমার বাড়তে লাগলো। আমি থাকতুম আমাদের গলির 2 নম্বর বাড়িতে। এদিকে আমার নাম হচ্ছে অদ্বৈত চরণ, তাই আমাদের দলের নাম হয়ে গিয়েছিল দ্বৈতাদ্বৈত সম্প্রদায়। আমাদের এই সম্প্রদায় কারো সময় অসময়ের জ্ঞান ছিল না। কেউ বা 5 করা ট্রামের টিকিট দিয়ে পত্রচিহ্নিত একখানা নূতন প্রকাশিত ইংরেজি বই হাতে করে সকালে এসে উপস্থিত। তর্ক করতে করতে 1টা বেজে যায়, তবু তর্ক শেষ হয় না। কেউ বা সদ্য কলেজের নোট নেওয়া খাতাখানা নিয়ে বিকেলে এসে হাজির। রাত যখন 2টো তখনও ওঠবার নাম করে না। আমি প্রায় তাদের খেতে বলি, কারণ দেখেছি সাহিত্যচর্চা যারা করে তাদের রসজ্ঞতার শক্তি কেবল মস্তিষ্কে নয়, রসনাতেও খুব প্রবল। কিন্তু যার ভরসায় এই সমস্ত ক্ষুধিতদের যখন তখন খেতে বলি, তার অবস্থা যে কী হয় সেটাকে আমি সংসারের ভাবের ও জ্ঞানের যে সকল বড় বড় কুলাল চক্র ঘুরছে, যাতে মানব সভ্যতা কতকবা তৈরি হয়ে আগুনের পোড় খেয়ে শক্ত হয়ে উঠছে, কতকবা কাঁচা থাকতে থাকতেই ভেঙে ভেঙে পড়ছে, তার কাছে ঘরকন্যার নড়াচড়া এবং রান্নাঘরের চুলের আগুন কি চোখে পড়ে? ভবানীর ভ্রুকুটি ভঙ্গি ভবই জানেন, এমন কথা কাব্যে পড়েছি। কিন্তু ভবের 3 চক্ষু, আমার 1 জোড়া মাত্র। তারও দৃষ্টিশক্তি বই পড়ে পড়ে ক্ষীণ হয়ে গেছে। সুতরাং অসময়ে ভোজের আয়োজন করতে বললে আমার স্ত্রীর ভ্রুচাপে কীরকম চাপল্য উপস্থিত হতো তা আমার নজরে পড়ত না। ক্রমে তিনি বুঝে নিয়েছিলেন আমার ঘরে অসময়ে সময় এবং অনিয়মে নিয়ম। আমার সংসারের ঘড়ি তালকানা এবং আমার গৃহস্থালির কোটরে কোটরে 49 পবনের বাসা। আমার যা কিছু অর্থ সামর্থ্য তার একটি মাত্র খোলা ড্রেন ছিল, সে হচ্ছে বই কেনার দিকে। সংসারের অন্য প্রয়োজন হ্যাংলা কুকুরের মতো এই আমার শখের বিলিতি কুকুরের উচ্ছিষ্ট চেটে ও শুঁকে কেমন করে যে বেঁচে ছিল তার রহস্য আমার চেয়ে আমার স্ত্রী বেশি জানতেন। নানা জ্ঞানের বিষয়ে কথা কওয়া আমার মতো লোকের পক্ষে নিতান্ত দরকার। বিদ্যা জাহির করবার জন্য নয়, পরের উপকার করবার জন্যও নয়। ওটা হচ্ছে কথা কয়ে কয়ে চিন্তা করা, জ্ঞান হজম করবার একটা ব্যায়াম প্রণালী। আমি যদি লেখক হতুম কিংবা অধ্যাপক হতুম তাহলে বকুনি আমার পক্ষে বাহুল্য হতো। যাদের বাঁধা খাটুনি আছে খাওয়া হজম করবার জন্য, তাদের উপায় খুঁজতে হয় না। যারা ঘরে বসে খায় তাদের অন্তত ছাতের উপর হনহন করে পায়চারি করা দরকার। আমার সেই দশা। তাই যখন আমার দ্বৈত দলটি জমেনি, তখন আমার একমাত্র দ্বৈত ছিলেন আমার স্ত্রী। তিনি আমার এই মানসিক পরিপাকের সশব্দ প্রক্রিয়া দীর্ঘকাল নিঃশব্দে বহন করেছেন। যদিচ তিনি পরতেন মিলের শাড়ি এবং তার গয়না সোনা খাঁটি এবং নিরেট ছিল না, কিন্তু স্বামীর কাছ থেকে যে আলাপ শুনতেন, সৌজাত্যবিদ্যা, ইউজেনিক্স বলো, মেন্ডেল তত্ত্বই বলো, আর গাণিতিক যুক্তিশাস্ত্রই বলো, তার মধ্যে সস্তা কিংবা ভেজাল দেওয়া কিছুই ছিল না। আমার দল বৃদ্ধির পর হতে এই আলাপ থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন, কিন্তু সেজন্য তার কোনো নালিশ কোনো দিন শুনিনি। আমার স্ত্রীর নাম অনিলা। ওই শব্দটার মানে কি তা আমি জানি না। আমার শ্বশুরও যে জানতেন তা নয়। শব্দটা শুনতে মিষ্ট এবং হঠাৎ মনে হয় ওর একটা কোনো মানে আছে। অভিধানে যাই বলুক, নামটার আসল মানে আমার স্ত্রী তার বাপের আদরের মেয়ে। আমার শাশুড়ি যখন 2.5 বছরের একটি ছেলে রেখে মারা যান, তখন সেই ছোট ছেলেকে যত্ন করবার মনোরম উপায়স্বরূপে আমার শ্বশুর আরেকটি বিবাহ করেন। তার উদ্দেশ্য যে কীরকম সফল হয়েছিল তা এই বললে বোঝা যাবে যে
তার মৃত্যুর দুদিন আগে তিনি অনিলার হাত ধরে বললেন, মা, আমি তো যাচ্ছি, এখন সরোজের কথা ভাববার জন্য তুমি ছাড়া আমার আর কেউ রইল না। তার স্ত্রী ও দ্বিতীয় পক্ষের ছেলেদের জন্য কী ব্যবস্থা করলেন তা আমি ঠিক জানি না, কিন্তু অনিলার হাতে গোপনে তিনি তার জমানো টাকা প্রায় 7,500 দিয়ে গেলেন। বললেন, এ টাকা সুদে খাটাবার দরকার নেই, নগদ খরচ করে এর থেকে তুমি সরোজের লেখাপড়ার ব্যবস্থা করে দিও। আমি এই ঘটনায় কিছু আশ্চর্য হয়েছিলাম। আমার শ্বশুর কেবল বুদ্ধিমান ছিলেন তা নয়, তিনি ছিলেন যাকে বলে বিজ্ঞ, অর্থাৎ ঝোঁকের মাথায় কিছুই করতেন না, হিসেব করে চলতেন। তাই তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলার ভার যদি কারোর ওপর তার দেওয়া উচিত ছিল, সেটা আমার ওপর। এ বিষয়ে আমার সন্দেহ ছিল না, কিন্তু তার মেয়ে তার জামাইয়ের চেয়ে যোগ্য এমন ধারণা যে তার কী করে হলো তা তো বলতে পারিনি। অথচ টাকা কড়ি সম্বন্ধে তিনি যদি আমাকে খুব খাঁটি বলে না জানতেন, তাহলে আমার স্ত্রীর হাতে এত টাকা নগদ দিতে পারতেন না। আসল তিনি ছিলেন ভিক্টোরীয় যুগের ফিলিস্টাইন, আমাকে শেষ পর্যন্ত চিনতে পারেননি। মনে মনে রাগ করে আমি প্রথমটা ভেবেছিলাম এই সম্বন্ধে কোনো কথাই কব না, কথা কইও নি। বিশ্বাস ছিল কথা অনিলাকেই প্রথম কইতে হবে, এ সম্বন্ধে আমার শরণাপন্ন না হয়ে তার উপায় নেই। কিন্তু অনিলা যখন আমার কাছে কোনো পরামর্শ নিতে এলো না, তখন মনে করলাম ও বুঝি সাহস করছে না। শেষে একদিন কথায় কথায় জিজ্ঞাসা করলুম, সরোজের পড়াশোনার কি করছো? অনিলা বললে, মাস্টার রেখেছি, স্কুলেও যাচ্ছে। আমি আভাস দিলুম সরোজকে শেখাবার ভার আমি নিজেই নিতে রাজি আছি। আজকাল বিদ্যাশিক্ষার যে সকল নতুন প্রণালী বেরিয়েছে তার কতক কতক ওকে বোঝাবার চেষ্টা করলুম। অনিলা হাঁও বললে না, নাও বললে না। এতদিন পরে আমার প্রথম সন্দেহ হলো অনিলা আমাকে শ্রদ্ধা করে না। আমি কলেজ পাশ করিনি, সেই জন্য সম্ভবত ও মনে করে পড়াশোনা সম্বন্ধে পরামর্শ দেবার ক্ষমতা এবং অধিকার আমার নেই। এতদিন ওকে সৌজাত্য, অভিব্যক্তিবাদ এবং রেডিও চাঞ্চল্য সম্বন্ধে যা কিছু বলেছি, নিশ্চয়ই অনিলা তার মূল্য কিছুই বোঝেনি। ও হয়তো মনে করেছে সেকেন্ড ক্লাসের ছেলেও এর চেয়ে বেশি জানে, কেননা মাস্টারের হাতের কানমলার প্যাঁচে প্যাঁচে বিদ্যেগুলো আঁট হয়ে তাদের মনের মধ্যে বসে গেছে। রাগ করে মনে মনে বললুম, মেয়েদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করবার আশা সে যেন ছাড়ে, বিদ্যা বুদ্ধি যার প্রধান সম্পদ। সংসারে অধিকাংশ বড় বড় জীবননাট্য যবনিকার আড়ালেই জমতে থাকে। পঞ্চমাঙ্কের শেষে সেই যবনিকা হঠাৎ উঠে যায়। আমি যখন আমার দ্বৈতদের নিয়ে বেক্সার তত্ত্বজ্ঞান ও ইবসনের মনস্তত্ত্ব আলোচনা করছি, তখন মনে করেছিলাম অনিলার জীবনযোগ্য বেদিতে কোনো আগুন বুঝি জ্বলেনি। কিন্তু আজকে যখন সেই অতীতের দিকে পেছন ফিরে দেখি, তখন স্পষ্ট দেখতে পাই যে সৃষ্টিকর্তা আগুনে পুড়িয়ে হাতুড়ি পিটিয়ে জীবনের প্রতিমা তৈরি করে থাকেন। অনিলার মর্মস্থলে তিনি খুবই সজাগ ছিলেন। সেখানে একটি ছোট ভাই, একটি দিদি এবং একটি বিমাতার সমাবেশে নিয়তই একটা ঘাত প্রতিঘাতের লীলা চলছিল। পুরাণের বাসুকি যে পৌরাণিক পৃথিবীকে ধরে আছে, সে পৃথিবী স্থির, কিন্তু সংসারে যে মেয়েকে বেদনার পৃথিবী বহন করতে হয়, তার সে পৃথিবী মুহূর্তে মুহূর্তে নূতন নূতন আঘাতে তৈরি হয়ে উঠছে। সেই চলতি ব্যথার ভার বুকে নিয়ে যাকে ঘরকন্যার খুঁটি নাটির মধ্য দিয়ে প্রতিদিন চলতে হয়, তার অন্তরের কথা অন্তর্যামী ছাড়া কে সম্পূর্ণ বুঝবে? অন্তত আমি তো কিছুই বুঝিনি। কত উদ্বেগ, কত অপমানিত প্রয়াস, পীড়িত স্নেহের কত অন্তঃগূঢ় ব্যাকুলতা আমার এত কাছে নিঃশব্দতার অন্তরালে মথিত হয়ে উঠছিল, আমি তা জানিই না। আমি জানতুম যেদিন দ্বৈত দলের ভোজের বার উপস্থিত হতো, সেদিনকার উদ্যোগ পর্বই অনিলার জীবনের প্রধান পর্ব। আজ বিশেষ বুঝতে পারছি
পরম ব্যথার ভেতর দিয়েই এই সংসারে এই ছোট ভাইটি দিদির সবচেয়ে অন্তরতম হয়ে উঠেছিল। সরোজকে মানুষ করে তোলার সম্বন্ধে আমার পরামর্শ ও সহায়তা এরা সম্পূর্ণ অনাবশ্যক বলে উপেক্ষা করাতে আমি ওদিকটাতে একেবারে তাকাইনি। তার যে কীরকম চলছে সে কথা কোনোদিন জিজ্ঞাসাও করিনি। ইতিমধ্যে আমাদের গলির ১ নম্বর বাড়িতে লোক এলো। এই বাড়িটি সেকালের বিখ্যাত ধনী মহাজন উদ্ধব বড়ালের আমলে তৈরি। তারপরে ২ পুরুষের মধ্যে সে বংশের ধন জন প্রায় নিঃশেষ হয়ে এসেছে। দুটি একটি বিধবা বাকি আছে, তারা এখানে থাকে না, তাই বাড়িটা পোড়ো অবস্থাতেই আছে। মাঝে মাঝে বিবাহ প্রভৃতি ক্রিয়াকাণ্ডে এই বাড়ি কেউ কেউ অল্প দিনের জন্য ভাড়া নিয়ে থাকে। বাকি সময়টা এত বড় বাড়ির ভাড়াটে প্রায় জোটেই না। এবারে এলেন, মনে করো তার নাম রাজা শীতাংশু মৌলি, এবং ধরে নেওয়া যাক তিনি নরোত্তমপুরের জমিদার। আমার বাড়ির ঠিক পাশেই অকস্মাৎ এত বড় একটা আবির্ভাব আমি হয়তো জানতেই পারতাম না। কারণ কর্ণ যেমন একটি সহজ কবচ গায়ে দিয়েই পৃথিবীতে এসেছিলেন, আমারও তেমনি একটি বিধিদত্ত সহজ কবচ ছিল। সেটি হচ্ছে আমার স্বাভাবিক অন্যমনস্কতা। আমার এ বর্মটি খুব মজবুত ও মোটা। অতএব সচরাচর পৃথিবীতে চারিদিকে যে সকল ঠেলাঠেলি গোলমাল গালমন্দ চলতে থাকে তার থেকে আত্মরক্ষা করবার উপকরণ আমার ছিল। কিন্তু আধুনিককালের বড় মানুষরা স্বাভাবিক উৎপাতের চেয়ে বেশি, তারা অস্বাভাবিক উৎপাত। ২ হাত ২ পা ১ মুন্ডু যাদের আছে তারা হলো মানুষ। যাদের হঠাৎ কতগুলো হাত পা মাথা মুন্ডু বেড়ে গেছে তারা হলো দৈত্য। অহরহ দুর্দার শব্দে তারা আপনার সীমাকে ভাঙতে থাকে এবং আপন বাহুল্য দিয়ে স্বর্গ মর্তকে অতিষ্ঠ করে তোলে। তাদের প্রতি মনোযোগ না দেওয়া অসম্ভব। যাদের পরেও মন দেবার কোনোই প্রয়োজন নেই, অথচ মন না দিয়ে থাকবারও জো নেই, তারাই হচ্ছে জগতের অস্বাস্থ্য। স্বয়ং ইন্দ্র পর্যন্ত তাদের ভয় করেন। মনে বুঝলুম শীতাংশু মৌলি সেই দলের মানুষ। একা একজন লোক যে এত বেজায় অতিরিক্ত হতে পারে তা আমি পূর্বে জানতুম না। গাড়ি ঘোড়া লোক লস্কর নিয়ে সে যেন ১০ মুন্ডু ২০ হাতের পালা জমিয়েছে। কাজেই তার জ্বালায় আমার সারস্বত স্বর্গলোকটির বেড়া রোজ ভাঙতে লাগলো। তার সঙ্গে আমার প্রথম পরিচয় আমাদের গলির মোড়ে। এই গলিটার প্রধান গুণ ছিল এই যে আমার মতো আনমনা লোক সামনের দিকে না তাকিয়ে পিঠের দিকে মন না দিয়ে ডাইনে বাঁয়ে ভ্রুক্ষেপ মাত্র না করেও এখানে নিরাপদে বিচরণ করতে পারে। এমনকি এখানে সেই পথ চলতি অবস্থায় মেরেডিথের গল্প, ব্রাউনিংয়ের কাব্য অথবা আমাদের কোনো আধুনিক বাঙালি কবির রচনা সম্বন্ধে মনে মনে বিতর্ক করেও অপঘাত মৃত্যু বাঁচিয়ে চলা যায়। কিন্তু সেদিন খামোকা একটা প্রচণ্ড হেইও গর্জন শুনে পিঠের দিকে তাকিয়ে দেখি একটা খোলা ব্রুহাম গাড়ির প্রকাণ্ড একজোড়া লাল ঘোড়া আমার পিঠের উপর পড়ে আর কি। যার গাড়ি তিনি স্বয়ং হাঁকাচ্ছেন, পাশে তার কোচম্যান বসে। বাবু সবলে ২ হাতে রাশ টেনে ধরেছেন। আমি কোনো মতে সেই সংকীর্ণ গলির পার্শ্ববর্তী একটা তামাকের দোকানের হাঁটু আঁকড়ে ধরে আত্মরক্ষা করলুম। দেখলুম আমার উপর বাবু ক্রুদ্ধ, কেননা যিনি অসতর্কভাবে রথ হাঁকান অসতর্ক পদাতিককে তিনি কোনো মতেই ক্ষমা করতে পারেন না। এর কারণটা পূর্বেই উল্লেখ করেছি। পদাতিকের ২টি মাত্র পা, সে হচ্ছে স্বাভাবিক মানুষ। আর যে ব্যক্তি জুড়ি হাঁকিয়ে ছোটে তার ৮টা পা, সে হলো দৈত্য। তার এই অস্বাভাবিক বাহুল্যের দ্বারা জগতে সে উৎপাতের সৃষ্টি করে। ২ পাওয়ালা মানুষের বিধাতা এই ৮ পাওয়ালা আকস্মিকটার জন্য প্রস্তুত ছিলেন না। স্বভাবের স্বাস্থ্যকর নিয়মে এই অশ্বরথ ও সারথি সবাইকে যথাসময়ে ভুলে যেতুম, কারণ এই পরম আশ্চর্য জগতে এরা বিশেষ করে মনে রাখবার জিনিস নয়। কিন্তু প্রত্যেক মানুষের যে পরিমাণ গোলমাল করবার স্বাভাবিক বরাদ্দ আছে, এরা তার চেয়ে ঢের বেশি জবরদখল করে বসে আছেন।
এই জন্যে যদিচ ইচ্ছা করলেই আমার 3 নম্বর প্রতিবেশীকে দিনের পর দিন, মাসের পর মাস ভুলে থাকতে পারি, কিন্তু আমার এই পয়লা নম্বরের প্রতিবেশীকে এক মুহূর্তে আমার ভুলে থাকা শক্ত। রাত্রে তার 8-10টা ঘোড়া আস্তাবলের কাঠের মেঝের উপর বিনা সঙ্গীতের যে তাল দিতে থাকে, তাতে আমার ঘুম সর্বাঙ্গে টোল খেয়ে তুবড়ে যায়। তার উপর ভোরবেলায় সেই 8-10টা ঘোড়াকে 8-10টা সহিস যখন সশব্দে মলতে থাকে, তখন সৌজন্য রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপরে তার উড়ে বেহারা, ভোজপুরি বেহারা, তার পাড়ে তেওয়ারি দারোয়ানের দল কেউই স্বরসংযম কিংবা মিতভাষিতার পক্ষপাতী নয়। তাই বলছিলুম, ব্যক্তিটি একটি মাত্র, কিন্তু তার গোলমাল করবার যন্ত্র বিস্তর। এইটাই হচ্ছে দৈত্যের লক্ষণ। সেটা তার নিজের পক্ষে অশান্তিকর না হতে পারে। নিজের 20টা নাসারন্ধ্রে নাক ডাকবার সময় রাবণের হয়তো ঘুমের ব্যাঘাত হতো না, কিন্তু তার প্রতিবেশীর কথাটা চিন্তা করে দেখো। স্বর্গের প্রধান লক্ষণ হচ্ছে পরিণাম সুষমা। অপরপক্ষে একদা যে দানবের দ্বারা স্বর্গের নন্দন শোভা নষ্ট হয়েছিল, তাদের প্রধান লক্ষণ ছিল অপরিমিতি। আর সেই অপরিমিতি দানবটাই টাকার থলিকে বহন করে মানবের লোকালয়কে আক্রমণ করেছে। তাকে যদি বা পাশ কাটিয়ে এড়িয়ে যেতে চায়, সে 4 ঘোড়া হাঁকিয়ে ঘাড়ের ওপরে এসে পড়ে এবং উপরন্তু চোখ রাঙায়।